কেউ ভিজছে দেখলেই তার ছাতা প্রয়োজন, এ কথা আপনাকে কে বলল ইহান? প্রেরণার ওই কথাটা শুনে ইহান ছাতাটা বন্ধ করে দিল। দুজনেই ভিজতে লাগলো ঝিরিঝিরি বৃষ্টিতে। ওপাশে শুদ্ধ হাত নেড়ে বলল, ইহান আঙ্কেল, এইখানে খুব মজা। ইহান বাচ্চাটাকে চমৎকার একটা হাসি উপহার দেয়। শুদ্ধ ছুটতে ছুটতে আসে বৃষ্টির মাঝেই, এসে ইহানের কোলে ওঠে। হঠাৎ কাছে কোথাও একটা ছোটখাটো বাজ পড়ে। শুদ্ধ খুব সাহসী হলেও প্রেরণা সাহসী নয়। ভীষণ চমকে উঠে বলল, আল্লাহ মাফ করো। ইহান বিস্ময়ান্বিত হয়ে তাকিয়ে আছে প্রেরণার হাতের দিকে, যে হাতে ইহানের পাঞ্জাবি খামচে ধরেছে। আকাশের বজ্রধ্বনি কিছুটা কমে এলে প্রেরণা যখন হুঁশে ফিরল, নিজের কাণ্ড দেখে গালি দিল নিজেকে। হাত সরিয়ে নিয়ে মুখটাও ঘুরিয়ে নিল। ইহান তখন বলল, ঠিক বলেছেন, কেউ বৃষ্টিতে ভিজছে দেখলেই তার ছাতা প্রয়োজন এমনটা কোথাও লেখা নেই। তবে কেউ বৃষ্টিতে একা ভেজার থেকে সাথে আরেকটা মানুষ হলে এমন ছোটখাটো বজ্রপাতে ভয়টা একটু কম লাগে, তাই না? প্রেরণা মাথা নিচু করে নিল। ইহান মলিন হেসে বলল, পালাচ্ছিলেন? মৃদু শ্বাস ফেলে প্রেরণা জবাব দিল, এমনটা করার কোনো কারণ নেই, আমি তৈরি ছিলাম আমার উত্তর নিয়ে। ইহানের উৎকণ্ঠা ওর অঙ্গভঙ্গিতে প্রকাশ পায় না। দুটো দিন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে থেকেছে। আজ প্রেরণার বাড়িতে গিয়ে ওকে না পেয়ে খোঁজ নিয়ে ছটফট করতে করতে এখানে এসেছে। সেসব কিছু বুঝতে না দিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে রইল ইহান। নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, বলুন আপনার উত্তর। প্রেরণা সরাসরি ইহানের চোখে চোখ রাখলো, এটা বোঝাতে। তার মধ্যে কোনো লুকোচুরি নেই, জড়তা নেই, দুর্বলতা নেই, কিচ্ছুটি নেই। স্পষ্ট করে বলার চেষ্টা করে বলল, এটা হয় না, এইটুকু আমার উত্তর। বলেই শুদ্ধকে টেনে নিল ইহানের কোল থেকে প্রেরণা। ইহান চেয়ে রইল নির্নিমেষ। বলল, আপনি তো শর্ত মানলেন না প্রেরণা। কি শর্ত? বলেছিলাম উত্তর না হলে এমন ভাবে বলবেন যাতে কখনো আমি হ্যাংলামি করার সুযোগ না পাই। বাচ্চামি করছেন ইহান? ইহান তৎক্ষণাৎ জবাব দিল, আপনার মতো। প্রেরণা লোকটার সাথে কথাই জড়াবে না। সর্বোচ্চ সে যেটা করতে পারবে সেটা হলো এড়িয়ে যাবে লোকটাকে। 1 দিন, 2 দিন, 3 দিন, 10 দিনের মাথায় লোকটাও বুঝে যাবে, তবুও পারবে না প্রেরণা নিজের অন্তর্দ্বন্দ্বে এই লোকটার সাথে খারাপ ব্যবহার করতে, কখনো অসম্মান করতে। প্রেরণা শুদ্ধকে নিয়ে এগিয়ে যায় গটগট করে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে থাকে ইহান। আজ প্রেরণার পিছু নেয় না সে, ওকে গাড়িতে উঠতেও বলে না। ঠোঁটে তার স্মিত হাসির রেখা। অস্ফুটে বলে, আপনি ফেল, আপনার অ্যাক্টিং লেভেল খুব জঘন্য। কাক ভেজা হয়ে বাড়িতে ফেরার পর থেকেই ইহান চুপচাপ, তবে স্বাভাবিক তার আচরণ বিধি। পার্টির ছেলেদের সাথে কফি খেতে খেতে দলীয় পরিকল্পনা সেরেছে ড্রয়িং রুমে বসে। বাড়ির সবাই আর চোখে ওকেই দেখে চলেছে তখন থেকে। ঋতু তার গোমরা মুখ নিয়ে এসে বড় জায়ের পাশে দাঁড়িয়ে ইনিয়ে বিনিয়ে বলল, কিছু বলছে না কেন তোমার ছেলে? ওই মেয়ের নাক ডলে দিয়েছে তাই না? এখন তাকে বলো প্লিজ এসব বাদ দিয়ে নিজের রাস্তা দেখতে। আলো চোখ পাকালো। থামবি তুই? থামলাম। মুখটা মলিন করে ঋতু দোতলায় ওঠে। ছেলেটা বুঝলো না, একটা অহেতুক অনুভূতিকে লাই দিল। বেশ হয়েছে, এখন কষ্ট কে পাচ্ছে? মায়ের কথা তো শুনবি না? তবে শান্তি নীড়ের কেউ প্রেরণার ব্যাপারে ইহানের কাছে কিছু জানতে চাইছে না। সবার মধ্যে দ্বিধা কাজ করছে আসলে কিভাবে সরাসরি ওকে জিজ্ঞেস করা যায়। প্রেরণা মত দিয়েছে? ইয়াসার মির্জা আর ইলহাম মির্জা বড় মেয়ের জামাইকে ধরলেন। মঈন শ্বশুরের আদেশে ডিউটির ফাঁকে কল করলো ইহানের কাছে, জানতে চাইল, প্রেরণা কিছু জানিয়েছে? না করে দিয়েছে। মানে এখন? ইহানের যেন কোনো উদ্বেগ নেই, ঠান্ডা গলায় বলল, যতটা দ্বিধা নিয়ে না বলেছে ততটাই জোরালো হবে সম্মতি। সেই দিনের অপেক্ষা করছি। মঈন দ্বিধাগ্রস্ত। তার শ্বশুর বাড়ির সবগুলো লোক দুর্বোধ্য তার কাছে। কল কেটে এই জবাবটা বড়দের জানিয়ে বাড়ির জামাইয়ের দায়িত্ব পালন করে মঈন বউয়ের কাছে যায়। ইসি ততক্ষণে গ্রুপে ভিডিও চ্যাট করছে বাকিদের সাথে। দাদানের জন্যে সবার মন খারাপ। ততটাই চাপা রাগ জমেছে প্রেরণা আপুর প্রতি। এভাবে তো চলতে দিলে হয় না, তাই ঠিক করেছে তারা নিজেরাই কিছু একটা করবে। বাড়িতে ফিরে সেদিন সন্ধেটা চুপচাপ থেকেছে প্রেরণা।
ইরফানের কল পেল হঠাৎ সে। লাগাতার কল করেই চলেছে ছেলেটা। তার পরপরই কল করছে ইসি, সেহা, মঈন ভাইও। প্রেরণা জানে সবার কি কাজ তার সাথে, কিন্তু এই ব্যাপারে প্রেরণা কারো মুখোপেক্ষী নয়। প্রেরণা আবেগী মেয়েটি হলেও আবেগে ভেসে যাওয়া সেই মেয়েটি নয়। চোখে জমা জল মুছে প্রেরণা ঘর গোছায়। তাকে এই অসহ্যকর পরিস্থিতি থেকে বেরোতে হবে। যত তাড়াতাড়ি বেরোতে পারবে ততই তার মঙ্গল। মঙ্গল ওই লোকটার, মঙ্গল সবার। আয়নার সামনে দাঁড়ায় প্রেরণা। নিজের ফ্যাকাশে মুখটা দেখে চেয়েছে। স্বস্তির বিষয়ও বাড়ি থেকে বড়রা এসে কিচ্ছু বলেনি তাকে। ভেবেছিল আর কেউ না হলেও ঋতু আন্টি এসে কৈফিয়ত চাইবে। আমার ছেলেকে ফাঁসালে কেন? প্রেরণা তো ফাঁসায়নি মানুষটাকে, সে তো চায়নি কেউ ফাঁসুক। কারো ওর ওপর অভাজনের জন্য ভালোবাসা আসুক, ভালোবাসা এনে ওকেও একটা স্বার্থপর মানুষ বানিয়ে দিক। ওয়াসিদ শরীফের ইউনিফর্মগুলো অনেকদিন পর আবারও বের করে গোছায় প্রেরণা। ইউনিফর্মগুলো ছুঁয়ে ছুঁয়ে চোখের পানি ফেলে। কি যে বিষাক্ত বেদনার সে জল! যে মেয়েটি কখনো প্রেরণা হয়নি সে মেয়েটি বুঝবে না এর জ্বালা। হঠাৎ প্রেরণা ওয়াসিদের ইউনিফর্ম নিয়েই কান্নায় ভেঙে পড়ে। দুহাতে খামচে ধরে ইউনিফর্ম। গগন বিদারী চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদে। বোবা যেন কথা বলার আপ্রাণ চেষ্টা করছে, তেমন করে বলে, আপনাদের দুজনের মধ্যে একজন একটু খারাপ হলে আমার জীবনে এই অসহনীয় যন্ত্রণা আসতো না। না আমি সংযম হারাতাম, আর না এভাবে ফাঁসতাম, না আমার জাত যেত, না বেইমানি করার গ্লানি হতো, না জীবনে আরেকটি বার স্বর্গসুখ হাতে পেয়েও না ছুঁয়ে পাবার যন্ত্রণা বুক পড়ত। শুধু একজন একটু খারাপ হতেন। ওর কান্না শুনে দরজার কাছে এসে দাঁড়ায় মিস জেনি। ভদ্র মহিলা প্রেরণার হাউমাউ করে বলা কথাগুলোই বুঝতে পেরে কাঁদেন। প্রীতম এসে দাঁড়াতেই ফুপিয়ে ওঠেন সে। হাহাকার করে বলে, এক জীবনে এমন প্রেরণা যেন কোনো মেয়ে হতে না হয়। ঈশ্বর মেয়েটিকে শান্তি দিক, বুদ্ধি দিক এই পরিস্থিতি থেকে বেরোতে। আহারে, আমার বাচ্চাটা কি কষ্ট পাচ্ছি, ওকে সামলানোর কেউ নেই। প্রীতম তাকিয়ে দেখে শুধু আপুর ঘরের বন্ধ দরজা, আর শোনে আপুর চাপা ফোপানি। এটা আসলেই প্রেরণার কাছে স্বস্তির বিষয় ছিল যে ও বাড়ি থেকে বড়রা কেউ তার কাছে জবাবদিহিতা চায়নি, নয়তো প্রেরণা টিকতে পারতো না এই শহরে সম্ভবত। এমনিতেও এই অ্যাপার্টমেন্টটা বিক্রি করার প্রস্তুতি নিয়েছে সে, কাস্টমার রেডি। এর মাঝে যদি এই বিষয়টি নিয়ে প্রেরণা দু কথা শুনতো তবে হয়তো শহরটাই ছাড়তে হতো তাকে, তবে যে তার খুব কষ্ট হতো। হাজার হলেও প্রেরণা খুব লোভী। তার সন্তান সমতুল্য ভাই বোনের সাথে বিচ্ছিন্নতা ঘটিয়ে দূরে সে যেতে পারবেই না। রাতে খুব স্বাভাবিক ভঙ্গিতেই প্রেরণা ভাই আর ভাইয়ের বউয়ের সাথে ডিনার সেরে ঘরের দৌড় আটল। ইনো প্রীতম আর চোখে প্রেরণাকে দেখেছে। ও বাড়ি থেকে ও বাড়ির ছেলে মেয়েরা কিছুক্ষণ পর পর খোঁচাচ্ছে ইনো প্রীতমকে। প্রেরণা আপুকে বোঝাও। কি করে বোঝাবে তারা? ভাঙাচোরা প্রেরণার কাছেই যেতে পারছে না ভয়ে। প্রেরণা শুদ্ধের বিছানা আলাদা করেছে সপ্তাহ খানেক হয়েছে। খালি বিছানায় যখন গা এলিয়ে দিল প্রেরণা, তখন তার ফোনে কল এলো শুদ্ধের ক্লাস টিচারের। আপা, কে শুনছি? শুদ্ধ নাকি পিকনিকে অংশগ্রহণ করবে না? প্রেরণা নিস্তেজ কণ্ঠে বলল, জি ঠিক শুনেছেন, আমার শরীরটা ভালো নেই আসলে। শরীর ভালো নেই এটা একটা বাহানা মাত্র। পিকনিকে সব বাচ্চার প্যারেন্টস আসে। প্রেরণা আর সামাজিক হতে চায় না তাদের সাথে। প্রেরণারা সামাজিক হলে লোকে গায়ে পড়া ভাবে অপবাদ দেয়। প্রেরণা আর অপবাদ নিতে চায় না। লোকে অহংকারী ভাবলে ভাবুক। সকালে ঘুম থেকে উঠেই প্রেরণা একটা চমক পেল আজ। প্রণবী তাকে কল করেছে। অনেক সময় পরে হাসি ফুটল প্রেরণার মুখে। ইদানিং বরের ভালোবাসায় আপুকে তো ভুলেই গিয়েছিল এই মেয়ে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে প্রণবী বলে উঠল, আপু, তুমি কি আজ ব্যস্ত থাকবে? না তো, কেন? প্রণবী ইহানের প্রসঙ্গ টানলই না, যেন সে কিছুই জানে না এই ব্যাপারে। বলল, আজ ইরফান মির্জা তোমাদের সবাইকে ট্রিট দিতে যাচ্ছে, তুমি থাকবে না? ট্রিট কেন? ওনার বেতন বাড়িয়ে দিয়েছে বড় বাবা, তাই। মাশাআল্লাহ। হেসে এটুকু বলে প্রেরণা থামল। এবার গলা জড়িয়ে এলো তার। আমতা আমতা করে বলল, আচ্ছা, তোর ভাসুর থাকবেন? না তো।
দাদান কোথায় গিয়েছে যেন? শহরের বাইরে দলের কাছে? কেন? স্বস্তির শ্বাস ফেলল প্রেরণা, বলল, এমনি আমি আসবো। মিটিং প্লেস কোথায় ইরফানকে জানিয়ে দিতে বলিস গ্রুপে। শুদ্ধ পিকনিকে যেতে পারবে না বলে মন খারাপ, ওর মনও ভালো হবে। দীর্ঘ সময় বোনের সাথে কথা বলার পর হঠাৎ প্রেরণা একটু থেমে জানতে চাইল, প্রাণু? জি। ও বাড়ির বড়দের কি অবস্থা? প্রণব অস্বস্তিতে পড়ল। তার জানা মতে আপুর প্রত্যাখ্যানের পরে বড় দাদান চুপ হয়ে গিয়েছে। এই নিয়ে বড়দের উৎকণ্ঠার শেষ নেই। এমনকি তার শাশুড়িকেও দেখেছে ইনিয়ে বিনিয়ে চাঁদের বলেছে ইহানের সাথে আলাপ করার কথা। প্রেরণার বিষয়টি নিয়ে অবশ্য প্রণবীকে তার শাশুড়ি কিছুই বলেনি। প্রণবী মিনমিনে স্বরে বলে, সব ঠিকঠাক। ও আচ্ছা। প্রেরণা আবারও স্বস্তির শ্বাস ফেলল। বিষয়টা যত তাড়াতাড়ি ধামাচাপা পড়ে যাবে ততই ভালো। ওদিকে প্রণবী ফোনটা রাখতেই টের পেল দুটো শক্ত হাত তার কোমর চেপে ধরেছে। প্রণবী অস্ফুটে বলল, যা শিখিয়ে দিতে বলেছিলেন তাই বলেছি। এখন একটা কথা বলি। ওর ঘাড়ে নাক ঠেকিয়ে ইরফান আদুরের স্বরে বলল, বলো। করতে চাচ্ছেন কি আপনারা আসলে? আমাকে বললে হয় না? ওর নাক টিপে দিয়ে ইরফান জবাব দিল, একটা কনফিডেন্সিয়াল মিশন। আমি দুলাভাইয়ের জায়গায় দাদানকে অন্তত ভাবতে পারছি না। বলতে গিয়ে প্রণবীর গলা কেঁপে উঠল। ভীষণ আবেগপ্রবণ মেয়েটির মলিন মুখটাতে ইরফান দৃষ্টি রেখে বলল, আমিও তো তোমার দুলাভাইয়ের জায়গায় দাদানকে বসাতে চাইছি না। আমার দাদান আলাদাভাবে রাজ করবে যদি আপু চায়, যদি আপু আসলেই চায়। আপু কি চায় না বললো তো? জবাবে ইরফান এবার কিছুই বলে না, শুধু মলিন হাসে। ভয়েস ক্যাফেতে সবাই এক হয়েছে। আজ বহুদিন পরে আবারও ওই গ্রুপের সদস্যদের রিইউনিয়ন। সদ্যকে সব থেকে বেশি উৎফুল্ল দেখা যাচ্ছে সেহা উজ্জ্বল মঈন ইসির সাথে দেখা হবার পরে প্রেরণা স্বাভাবিকভাবেই কথা বলেছে কোনো জড়তা না রেখে, যেন একদিন কিছুই হয়নি। ইহান তাজওয়ার মির্জা তাকে বিয়ের প্রস্তাব দেয়নি। গোপন মিশনে অংশ নিয়েছিল সবাই। প্রীতম রাজি ছিল না শুরুতে। আপু জানতে পারলে প্রথম থাপ্পড়টা যে সে খাবে সেটা তো সে জানে, কিন্তু ইরফানের সাথে পড়েনি কেউ। আর ওদিকে ইনুর ইমোশনাল ব্ল্যাকমেইল তো আছেই। অগত্যা রাজি হয়ে এলো এখানে। খাওয়া দাওয়ার শেষে যখন ইরফান বিল দিল তখন তার ফোনে একটা কল এলো। এটা তাদের পরিকল্পনা করা। কলটা রিসিভ করে কিছুক্ষণ কথা বলে ইরফান উঁচু গলায় বলল, দাদান কোথায় এখন? কিভাবে হলো এটা? বাকি সবাই খুব চিন্তিত হওয়ার ভান করল। দৃষ্টি যদিও প্রেরণার মুখের দিকে। ওরা পড়তে চাইছে প্রেরণাকে, আজ ধরে ফেলতে চাইছে প্রেরণাকে। ইরফান হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো, সবাইকে বলল, দাদানের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইনু মুখ চেপে কেঁদে ওঠার ভান করলো। এসে কাঁদতে পারে না তাই ছটফটিয়ে ওঠার ভান করলো। বাকি সবাই গম্ভীর। প্রেরণা হাঁসফাঁস করে উঠে বলল, মানে? জানতে চেয়ে গলা কাঁপল তার। ইরফান তেরছা নজরে এক পলক তাকে দেখে জবাব না দিয়ে মুইনের দিকে ফিরে বলল, এক্ষুনি দাদানের পার্টি অফিসে যেতে হবে। প্রেরণা আপু, আপনি শুদ্ধকে নিয়ে বাড়ি যান, আমরা ওদিকে যাচ্ছি। উঠে দাঁড়াই প্রেরণা, কাপা স্বরে বলল, আমি বাড়ি যাব মানে? আর অর্ধেক কথা বলছো কেন? কি হয়েছে ওনার, বলো না। সেটা তো জানি না, সবাই গেলেই দেখতে পাবো। তো আমিও যাই। চাপা আকুলতা ঠিকরে বেরিয়ে যেতে চাই ওর কণ্ঠ থেকে। প্রেরণার নিজেকে লুকানোর সাধ্যি নেই। ইরফান ঠোঁট টিপে হাসল। দারুণ একটা ঝটকা দিতে পেরেছে ভদ্র মহিলাকে। আজ তাদের পরিকল্পনা মোতাবেক বাকি কাজটা হয়ে গেলেই কেল্লাফতে। দুজনের ভাব করিয়ে আজই আংটি বদল সেরে ফেলার পরিকল্পনা করেছে তারা। সবাই যেন শোকে মূর্ছা যাচ্ছে এমন ভাব করল। সদ্য বারবার ইহান আঙ্কেলের কথা জানতে চাইছে প্রেরণার কাছে। প্রেরণা ছেলেটার মাথাটা বুকে চেপে রেখে চুপ করে রইল পুরোটা রাস্তা। ওর মাথায় অন্য চিন্তা এলোই না, শুধু লোকটার সুস্থতার প্রার্থনাই ছিল। একটা লোক, একটা অতি ভদ্র আর চমৎকার লোক। একা পথে ক্লান্ত প্রেরণা যাকে দেখে হঠাৎ থামলো, সংসার হারালো, সেই লোক। সাদা পাঞ্জাবি পরনে সফেদ এক লোক। দৃশ্যপটে বেহায়ার মতো সুদর্শন মুখটা এনে প্রেরণা দৃষ্টি ঝাপসা করে গাড়ির জানালার বাইরে তাকিয়ে থাকে।
ওই লোকটা সুস্থ থাকুক সর্বসময়। ওই ইহান তাজওয়ার মির্জা ব্যক্তিত্বহীন প্রেরণার জীবনে হুট করে প্রেরণার অগোচরে স্থান নেওয়া দৃঢ় মানুষটা সুস্থ থাকুক। প্রেরণার জীবনে তার সুখ না আসুক, তবে তাকে একটা মানুষ সুখের আশ্বাস দিয়েছিল সাদা মনে। সেই মানুষটা সুস্থ থাকুক। তার ব্যক্তিত্বহীন প্রেরণা থাকুক তার ন্যাকামি নিয়ে। দ্বিতীয় পুরুষের প্রেমে পড়ে ওয়াসিদ শরীফের কাছে অকৃতজ্ঞ তো হয়েছেই, ওই লোকটাকে ফিরিয়ে দিয়ে তার কাছেও কঠিন নারী হয়ে থাকুক। প্রেরণা এমন নিঃসঙ্গই থাকুক। ইহান বিকালে পার্টি অফিসে এসে ভীষণ অবাক হলো। দলের ছেলেগুলো অফিস সাজাচ্ছে ফুল দিয়ে। ইহান বিস্ময় নিয়ে জানতে চাইল, এসব কি? এসব কেন? ওরা যদিও সবটা জানে তবুও বলল, ইরফান সাজাতে বলেছে, তারা আসছে। তারা আসছে মানে? তাদের এখানে কি? আর ফুল দিয়ে তাদের কাজ কি? কাঁধ ঝাঁকালো অন্তর, বলল, কি জানি। ইহান ফোন বের করে কাউকে কল করে পেল না। প্রত্যেকের ফোন বন্ধ। ঠিক তখনই পার্টি অফিসের সামনে গাড়ি থামার শব্দ পেল। আজ রেস্তোরাঁ বন্ধ, জায়গাটা ভীষণ নিরিবিলি। ইহান এগিয়ে গিয়ে থমকালো। সবার সাথে উৎকণ্ঠিত ভঙ্গিতে ছুটতে ছুটতে গেট পেরুনো রমণীকে দেখে আরও বেশি থমকালো। জানালা থেকে দৃষ্টি সরিয়ে ঘুরে দাঁড়িয়ে এগিয়ে গিয়ে অবাক হয়ে দরজা খুলে দিতেই ইহান প্রেরণা মুখোমুখি হলো। দুজন দেখছে দুজনকে নিস্পন্দ চোখে। লোকটার পা মাথায় সুস্থতা পরখ করে প্রেরণা হতবিহ্বল ভঙ্গিতে তাকায় ওর আশেপাশে থাকা প্রত্যেকের দিকে। সবার মুখ চোখ স্বাভাবিক, এতক্ষণে নাটকে ভাবটা নেই। হতভম্ব প্রেরণা ইরফানকে কঠিন চোখে দেখে। ইরফানের ঠোঁটে বাঁকা হাসি। প্রেরণা শ্বাস ফেলে তাকায় মঈনের দিকে, তাকায় উজ্জ্বলের দিকে। যত রাজ্যের হতাশা এসে ভিড় করলো তার গলায়। মঈনকেই বলল, ওরা ছোট, আপনি আর উজ্জ্বল ভাই তো নন। এমন একটা ফালতু প্ল্যানে ওদের সাথ দিলেন মঈন ভাইয়া। বলতে গিয়ে প্রেরণার গলা কাঁপল। ইহান তখনও দ্বিধান্বিত ভঙ্গিতে ভদ্রমহিলাকে দেখছিল। চার দেওয়ালের মধ্যে যতটা ভঙ্গুর থাকে প্রেরণা, এখানে ততটাই শক্ত। মঈন আর উজ্জ্বল হঠাৎ হক চকালো। ওরা দুজন আদতেই এসবে রাজি ছিল না। সবটা ইরফানের বুদ্ধি, খামখেয়ালিপনা। প্রেরণার কথা নিজের দিকে টেনে জবাবটা দিল ইরফান। স্পষ্ট করে বলল, ফালতু প্ল্যান, নাটক, এসব না করলে তো হবে না আপনার সাথে আপু। জসমিন দেশে যথাকার। প্রেরণার রাগ উঠেছে খুব। বিপদ আপদের হাত পা নেই। এমনিতেই লোকটা পলিটিশিয়ান, ঘাড়ের উপর বিপদ নিয়ে ঘোরে। এসব নিয়ে নাটক? তবে বলল না কিছু ইরফানকে। মানুষটা সুস্থ আছে এটাই অনেক, এটাই স্বস্তির। ইরফান বলতে থাকলো, দাদানের কাছে এভাবে না আনলে তো আসতেন না আপু। আসতেন আপনি। আমি কিভাবে এসেছি? আত্মীয় বলেই এসেছি। প্রেরণার কাট কাট জবাব। তাই আত্মীয় বলেই এসেছেন? এবার বাঁকা প্রশ্নের জবাব না দিয়ে প্রেরণা ইহানের দিকে তাকায়। ছোট ভাই বোনদের এমন পাগলামিতে ইহানও খুব বিরক্ত হলো। রাগ দেখালো ইরফানকে। এটা আমার আর ওনার ব্যাপার, তোরা একদম ঢুকবি না। ইসি হঠাৎ মেজাজ দেখালো দাদানকে। না, এটা শুধু তোমাদের দুজনের ব্যাপার হয়ে থাকেনি, এটা আমাদেরও ব্যাপার। আমার দাদানের ব্যাপার, যে বহুকাল পরে নিজের জীবন নিয়ে ভেবেছে। এটা ওই ভদ্র মহিলার ব্যাপার, যে আমার দাদানের প্রতি দুর্বল হয়েছে। আমরা চাই না এই দুটো মানুষ কষ্ট পাক বেহুদা কারণে। নাটক আমরা করিনি আজ, নাটক তোমরা দুজন করছো। এত ম্যাচিউরড হয়েও। নাটক শব্দটা শুনে প্রেরণা ছটফটিয়ে উঠল। ইসিকে বলল, একটুও নাটক নয় ইসি। আমি জ্ঞানত্ব চাই না এসব। যেটা মনে ভাবছি মুখে সেটাই বলছি। সেটা তো আমরাও দেখতে পাচ্ছি, তুমি চাচ্ছ না, কিন্তু আমরা এটাও দেখতে পাচ্ছি তুমি প্রয়োজন বোধ করছো। আমরা এটাও দেখতে পাচ্ছি তোমার দাদানের আর আমার শুদ্ধর একটা চমৎকার পরিবার হবে। ইনসি রাহর কথায় ইহান ঠোক গিলল। তার বোন তার স্বপ্নটাকে কি সুন্দর উপস্থাপন করলো। ইরফান হঠাৎ দাদানকে টেনে সোজা দাঁড় করালো প্রেরণার সামনে। প্রেরণার চোখে চোখ রেখে বলল, আই ক্যান বিলিভ কেউ এই মানুষটাকে এভাবে প্রত্যাখ্যান করতে পারে। আপনার হিম্মতের জবাব নেই আপু। একেবারে মুখোমুখি দুজনের চোখে দুজনের মলিন দৃষ্টি। ইরফানের কথায় প্রেরণা চোখ নামালো। তবে খানিক বাদে প্রেরণা হাঁসফাঁস করে উঠল, ধরল শুদ্ধের হাতটা। ও এখান থেকে বেরুবে এমন ভঙ্গিতে বলল, তোমরা বড্ড অবুঝ ইসি।
প্রীতম বাড়িতে যাবি তুই? চল। আর তুমি খুব বুঝতার। বাকিরা যেখানে চুপ সেখানে তর্ক চালাচ্ছে ইসি। মঈন হঠাৎ গুরুগম্ভীর স্বরে ওদের থামাতে বলল, আমার মনে হয় এসব এখানে থামানো উচিত। লেট প্রেরণা অ্যালোন। অতিরিক্ত কোনো কিছু ঠিক না এসে। উজ্জ্বল ভীষণ বিব্রত ভঙ্গিতেই বলল, ইয়াহা, অতিরিক্ত কোনো কিছু ঠিক না। অতিরিক্ত কোনো কিছু ঠিক না তা তো ইহানের ছোট ভাই বোনেরাও জানে, তবে ওদের মন মানে না। গোটা একদিন দাদানের নির্লিপ্ততাকে দাদানের দুর্বল হয়ে পড়া ভেবে নিয়ে ওরা সব করছে, চেষ্টা শুধুমাত্র দাদানের খুশি আনা। প্রেরণা ইহানের দিকে দৃষ্টি দিল শেষ সময়ে। লোকটার চোখে তাকিয়ে ধীরে ধীরে আকুতি নিয়ে বলতে লাগলো, ওদের এসবকে আপনি লাই দেবেন না। একটু থেমে আবারও বলল প্রেরণা, বলেছিলেন না যদি উত্তর না হয় তবে যেন সেটাতে জোর থাকে। শুনুন তবে এবার জোর দিয়েই বলছি, এটা কখনো হবার নয় ইহান। আপনার অনুভূতির চমৎকার একটা পরিসমাপ্তি টানতে চাই আমি আজ। আমাদের একসাথে চলা হবে না। আপনি ভালো থাকুন, অসম্ভব ভালো থাকুন। আপনার অনুভূতির প্রতি রইল আমার আজন্ম শ্রদ্ধা এবং সমর্থন। এটুকু জেনে তবে এবার শেষ টানুন। এতে আপনার ভাই বোনেরাও দুঃখ পাবে না। ওয়াশিদ শরীফ নেই, আসলেই হয়তো নেই। মানুষটা মরে গিয়েছে, তবে তার সাথে আমার একটা অতীত আছে। তার দেয়া আমার একটা শুদ্ধ আছে। শুদ্ধর আমার ভবিষ্যতের ওপর অধিকার আছে। আমি প্রেরণা, একটি ব্যর্থ নারী। ওয়াশিদের ওপর অবিচার হয়তো করেই ফেলেছি হয়তো, তবে শুদ্ধর ওপর তো করতে পারি, তাই না? এটুকু বলেই প্রেরণা কথা থামিয়ে দিল। পরক্ষণেই চুপচাপ দাঁড়িয়ে থাকা প্রত্যেককে উদ্দেশ্য করে বলল, তোমাদের দাদানকে কষ্ট দেওয়ার জন্য তোমাদের সবার কাছে দুঃখিত। বিষয়টা নিয়ে জলঘোলা করে আর আমার কষ্ট বাড়িও না। কিছু জিনিস অপ্রাপ্তিতেই সুন্দর, এটা তোমাদের এই ডিসেন্ট দাদান খুব ভালো করেই জানেন। আমাদেরকে আমাদের মতন ছেড়ে দাও প্লিজ, তাকে উস্কে দিও না। ইহা নিমেষহীন তাকিয়ে আছে শুধু। প্রেরণা আবারও লোকটার চোখে চেয়ে বলল, এই নিন, নাটক করিনি, দ্বিধা রাখিনি, সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, চললাম। আরেকটা কথা, শুদ্ধকে যেটুকু দিয়েছেন আপনার প্রতি আজন্ম কৃতজ্ঞ আমি। সবাই চুপ করে ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে। প্রেরণা হঠাৎ ইরফানের দিকে তাকিয়ে উদাসীন হাসি দিয়ে বলল, আর পাগলামি না প্লিজ। তোমার দাদানের যদি আমাকে বিয়ে করতে হয় তবে আমাকে তুলে নিয়ে বিয়ে করতে হবে। তোমার মাথা থেকে নিশ্চয়ই পরবর্তীতে এই প্ল্যান বেরোবে। তোমরা সবাই পরবর্তীতে যদি এসব করো তাহলে আমি সত্যি হতাশ হব ইরফান। ইরফান চুপ একেবারে। সত্যি বলতে অধৈর্য সে ছিল। তার ইচ্ছে করছিল কাজী ডেকে এখানেই বিয়ে পড়িয়ে দিতে। আর এই অনুভূতি আছে, তবে এত নাটক কেন? তবে সে থিতিয়ে গেল যখন প্রেরণার পুরো অনুভূতিটা বুঝলো। শ্বাস ফেলল ইরফান। প্রীতম এগিয়ে গিয়ে আপুকে ধরে বলল, সরি আপু, তুমি নিষেধ করার পরেও তোমাকে বিব্রত করেছি। চলো বাড়িতে চলো। ক্লান্তিতে পা জড়িয়ে যাচ্ছে প্রেরণা এক ব্যর্থ নারী। শাড়ির আঁচল টেনে ডান কাঁধ থেকে ছেলের হাতটা ধরে হাসি মুখে বেরিয়ে যায় সেখান থেকে। শুদ্ধ যেতে চায় না, তবুও ওকে প্রেরণা টানতে টানতে নিয়ে যায়। ইহানের উদাস দৃষ্টি ওর প্রস্থান দেখে বাকিরা গম্ভীর হয়েই থাকে, গুটিয়ে থাকে হাল ছেড়ে দেওয়া মানুষের মতো। এরপর আর কোনো কথা থাকে না, আসলেই থাকে না। ইহান ঘুরে তাকালো হঠাৎ মঈনের দিকে। মঈনের মুখটা থমথমে। এই নিয়ে কথা হয়েছে তাদের দুজনের মধ্যে। তখন ইহান বলেছিল, কি চমৎকার নাটক করে দেখবে। মঈন দেখতে থাকে ইহানকে। ইহান দৃষ্টি নামিয়ে মেঝের দিকে তাকিয়ে ম্লান হেসে সকলকে বলে, বাড়িতে যা সবাই। বাড়িতে ফেরার পর থেকে ঋতু যেন নিজের বড় ছেলেকেই চিনতে পারছে না। অস্বাভাবিক সহজ সাবলীল তার আচরণ, অথচ ঋতুর জানা মতে তাদের বাড়ির ছেলে মেয়েগুলো প্রেরণা ইহানের মিলমিশ করাতে গিয়েছিল। মিলমিশ হয়নি, তবে ছেলে এমন করছে কেন? বাড়তি কথা না বলে ইহান সহজ ভঙ্গিতেই বড় বাবা, পাপা, বাড়ির সকলের সাথে স্বাভাবিক কথাবার্তা বলছে। ঋতুর মনটা তখন থেকে উসখুস করছে। ভীষণ চিন্তিত হয়ে বড় জায়ের কাছে গিয়ে বলছে, একটু দেখবে ও এমন করছে কেন?
আলো বিরক্ত হয়, মৃদু ধমকে বলে, মনমরা হয়ে থাকলে খুশি থাকতি, ছেলে নিজের রাস্তা মাপছে, এটাই তো চাইতিস। তুই খুশি নোস? যা পাত্রী দেখ। সেদিন সন্ধ্যায় মায়ের সাথে বৃষ্টিতে ভিজে শুদ্ধ ঠান্ডা লাগিয়েছে। বিগত একদিন যদিও গা গরম ছিল, তবে আজ বাইরে থেকে বাড়িতে আনার পরে প্রেরণা টের পেল তার ছেলের গায়ে ভালোই জ্বর। শুদ্ধ সন্ধ্যা থেকে খিটখিটে আচরণ করছে, বাচ্চাদের অসুখ হলে যেমন করে আর কি। ওকে স্যুপ খাওয়াতে পারল না প্রেরণা, না কোনো কথা শুনছে, শুধু খুনখুন ধরনের আওয়াজ করছে। প্রেরণা উদাস চোখে ছেলেকে দেখে বলে, চাচ্ছটা কি একটু বলো? আমি যে ক্লান্ত বাবা। তুমি পিকনিকে যেতে দাওনি, আজ বাইরে থেকে আমাকে ধরে নিয়ে এসেছো, ওখান থেকে টানতে টানতে এনেছো। আমি নেক্সট সানডে প্যারাগ্লাইডিং করতে যাব, আমি করবই করব। আচ্ছা করবে, এখন স্যুপ খাও। শুদ্ধ স্যুপ খাই না, বলল, সত্যি যাব? হ্যাঁ, তোমার মামা মামি, আমি আর তুমি, জেনি নানুও যাবে। শুদ্ধের কৌতূহলী প্রশ্ন। আর ইহান আঙ্কেল? বাচ্চাটার প্রতি বিরক্ত হতে পারে না প্রেরণা। সত্যি বলতে দোষ তো তার, নিজের অগোচরে সেই তো শুদ্ধকে লাই দিয়েছে ইহানের সাথে মিশতে। তার মতো এক মহিলার অনুভূতি লোকটা ধরাশায়ী করে দিয়েছে। শুদ্ধ তো সরল, তবে এরও চেয়ে ইতি টানতে হবে। ছেলের মাথায় হাত বুলিয়ে প্রেরণা বলল, না বাবা, ফ্যামিলি ট্যুরে ফ্যামিলি মেম্বাররা যায়। তোমার মামা মামনি, খালামণি, খালু, জেনি, নানু এরা ফ্যামিলি মেম্বার, ইহার আঙ্কেল নন, বুঝেছো? শুদ্ধ বুঝতে পারে না ফ্যামিলি মেম্বার হতে কি কি থাকা লাগে, সে জানে না, তবুও জেদ করে। না, ইহান আঙ্কেল আমাকে প্রমিস করেছে, তুমি আঙ্কেলকে ফোন দাও। শুদ্ধ আবার শুরু করলে? এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। ইনু দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব কাণ্ড দেখে। প্রেরণার প্রতি রাগ নেই, শুধু কপাল কুঁচকে এগিয়ে এসে ফোনটা নিয়ে বড় দাদানকে কল করতে করতে প্রেরণাকে বলে, তোমার মতে তোমার হয়তো প্রয়োজন নেই, তবে আপাতত অসুস্থ ছেলেটার প্রয়োজন আছে সম্ভবত দাদানকে, প্লিজ না করো না। প্রেরণা তো না করার সাধ্যি রাখে না। দুর্বল প্রেরণা, ভীষণ দুর্বল। ওর দ্বিধান্বিত অনুভূতির সাধ্যি নেই এই দুর্বলতার সামনে ধোপে টেকা। ইহান যখন শুদ্ধের কল পেল তখন রাত 10টা। শুদ্ধকে ফ্যাকাশে মুখে এভাবে শুয়ে থাকতে দেখে উৎকণ্ঠা বাড়ল তার। বলল, জ্বর কি বেশি? শুদ্ধ মাথা নেড়ে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি আমার ফ্যামিলি মেম্বার হবে আঙ্কেল? ইহান অবাক, বলল, কেন? মাম্মা বলেছে প্যারাগ্লাইডিং করতে ফ্যামিলি মেম্বার নিয়ে যাবে শুধু। তুমি নাকি আমার ফ্যামিলি মেম্বার না, তুমি হবে? প্রেরণা ছটফট করছে, ছেলের হাত থেকে ফোনটা নিতে পারল না। ওপাশে ইহান অনিমেষে চেয়ে রইল ছেলেটার মুখের দিকে। শুদ্ধ বলতে থাকে, মাম্মা পিকনিকে যেতে দেয়নি, আমি প্যারাগ্লাইডিং করব তোমার সাথে। শ্বাস ফেলল ইহান অস্থির হয়ে। বুঝতে পারল না ছেলে দুজন তাকে চরম ভোগাচ্ছে। নিজেকে সামলে নিয়ে ইহান বলল, সে দেখা যাবে, তোমার মাম্মাকে ফোনটা দাও। ইতস্তত ভঙ্গিতে প্রেরণা ফোনটা নিতেই দুজনের চোখাচোখি হয়। প্রেরণা দৃষ্টি নত করে। ইহান গম্ভীর তবে সহজ ভঙ্গিতে বলে, ওর জ্বর কি বেশি? আমি কি আসলে ভালো হয়? কি সহজ তবে কি সুন্দর একটি প্রশ্ন, কি নিদারুণ অযাচিত অধিকার বোধ মিশে আছে। প্রেরণা মৃদু শ্বাস ফেলে দুপাশে মাথা নাড়ে শুধু। ঠোঁট কাঁপছে তার, দাঁত দিয়ে চেপে রেখেছে। ইহান বলে, আপনার তো শুদ্ধকে নিয়ে যত রাজ্যের চিন্তা বিকেলে বললেন, তবে উত্তরটা তো প্রেরণা হয়ে দিলেন, শুদ্ধ হয়ে না। প্রেরণা ঢোক গিলে চুপচাপ শুদ্ধের মুখের সামনে ফোনটা ধরল। ইহান আদুরে ভঙ্গিতে শুদ্ধকে বলল, আসবো বাবা, কি খাবে তুমি? প্রেরণা চোখের ইশারায় শুদ্ধকে না বলতে বলছে। ইহানের তীক্ষ্ণ দৃষ্টি জোড়া থেকে শুদ্ধের চেহারায় অফিব ব্যক্তি লুকায় না। নির্বত্ত নয় ইহান, জেদ চাপছে তার মাঝে। ওই অবুঝ মহিলার প্রতি রাগ চাপছে। শুদ্ধ মায়ের কথা মতো মলিন মুখে না করে দিলেও ইহান পরক্ষণে বলে ওঠে, আচ্ছা আসবো না, তবে তোমার মাম্মাকে বলে দিও প্যারাগ্লাইডিং করব আমরা নেক্সট সানডে, করবই করব। কল কাটতে ঋতু হঠাৎ চলে আসে। মলিন স্বরে ছেলেকে বলে, শুদ্ধর কি জ্বর বেশি? হ্যাঁ, ওই আছে আর কি। শ্বাস ফেলল ঋতু, তার মধ্যে তো কোনো কপটতা নেই। বলল, সত্যি বলতে ছেলেটার জন্য খুব মায়া লাগে।
মায়ের কথায় জবাব না দিয়ে ইহান হেসে বলল। আর প্রেরণার জন্য? ঋতু চোখ নামিয়ে নেয়। ইহান মায়ের মুখটাকে দেখে নিয়ে পুনরায় বলে ওঠে, আমি কখনোই চাইনি মামা তুমি প্রেরণাকে মায়া থেকে মেনে নাও। আমি চেয়েছি প্রেরণার ছোট বড় ভালো গুণ পছন্দ করেই ওকে মানো তুমি। তাই মায়ার কথা স্বীকার করতে দ্বিধা করো না। বলে দাও মায়া লাগে না? ঋতু ঢোক গেলে ছেলের সামনে লুকাতে পারে না নিজেকে, মাথা নাড়ে। ইহান মাকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, তুমি জানো তুমি কত ভালো একজন মা। আমাকে পটাচ্ছিস? ইহান দুপাশে মাথা নাড়ে, স্পষ্ট করে জবাব দেয়, সময় হয়নি, কাল পাত্রী নিয়ে এসে তখন চেষ্টা করব। ঋতু চোখ তোলে, ছেলের দৃঢ় মুখটা দীর্ঘক্ষণ দেখে বলে, তুই আবার যাবি? আমাকে যেতেই হবে মাম্মা, বিশ্বাস করো আমার যাওয়াই উচিত। ঋতু থমকায় এমন জবাবে। এই ছেলে কখনো কোনো দ্বিধা রেখে কথা বলে না, ঋতু জানে। এই ছেলে কখনো অবুঝপনা ভুলভাল কাজও করে না, ঋতু জানে। এই ছেলে যেটুকু করে করা উচিত বলেই করে। হঠাৎ ছেলের ওই শেষের কথাটাতেই ঋতু থেমে গেল। তার নাখোশ ভাবটা লুকিয়ে ফেলে চলে গেল নিজের ঘরে নিজেকে বোঝাতে। নভেম্বরের শেষ হয়ে এসছে, সকাল 10টায়ও বেশ শীত শীত ভাব। পাঞ্জাবির ওপর জ্যাকেট পরবে নাকি চাদর ইহান বুঝতে পারছে না। আলো ঘরে ঢুকলো তাড়াহুড়ো ভঙ্গিতে, ব্যগ্র কণ্ঠে বলল, শুধু জ্বর কমেছে রে? ধূসর রঙের চাদরটা জড়িয়ে নেয় ইহান, চুলটা ঠিক করতে করতে জবাব দেয়, স্কুলেও গিয়েছে। আর তুই কোথায় যাচ্ছিস? ইহান এবার জবাবে হাসে শুধু, পর পর বলে, আজ বাড়িতে একটু ভালো মন্দ রান্না করো তো বড় মা। আলো চোখ বড় বড় করে দম ফেলল, বলল, আসবে সে? আসবে? ঋতু ছেলের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে আছে। মূলত বড় চাকে সেই পাঠিয়েছে। ভেতর থেকে ছেলের জবাব এলো, আসবে। যদি ফিরিয়ে দেয়? দেবে না, আসবে। আমাকে ওনার প্রয়োজন বড় মা, আসবেই। এবং আমার সাথে মাম্মার কাছেও অনুমতি চাইবে। উনি নাক উঁচু তবে ভীষণ মিষ্টিও। ঋতু মুখটা মলিন করে ছেলের এই কথাটা শুনল। ইহান বড় মাকে বলে যাচ্ছে, বহুবার ভেবেছি হাল ছেড়ে দেই, কিন্তু আমি পারি না বড় মা। উনি আমাকে সুযোগ করে দেন, কাল রাতেও দিল। আলো জানতে চাইল না কাল রাতে প্রেরণা কিভাবে সুযোগ দিয়েছে। ইহানও বলল না। ফুরফুরে মেজাজ নিয়ে বেরিয়ে গেল এক নতুন শুরুর সূচনা টানতে। শুদ্ধের জেদের কাছে হার মেনে ওকে স্কুলে পাঠিয়েছে প্রেরণা। অবশ্য বলেছে হাফ ডেতে নিয়ে আসবে। শুদ্ধ আজ জ্বর নিয়ে স্কুলে গিয়েছে পিকনিকের গল্প শুনতে বন্ধুদের কাছে। সারা রাত ছেলের মাথার কাছে নির্ঘুম রাত কাটানো প্রেরণা আজ রেস্তোরাঁয় এসে সোজা ক্যাশ কাউন্টারে ঢুকলো। একটু ঝিমু বেশে, মানসিক শারীরিকভাবে চনমনে হয়ে পুরো উদ্যমে যখন নতুন দিন শুরু করার প্রয়াসে ছিল, ঠিক তখনই তার দুয়ারে এসে দাঁড়ায় ইহান তাজওয়ার মির্জার গাড়ি। আবার কেন? কারণ ওই যে প্রেরণাকে লোভ দেখাতে, প্রেরণাকে স্বার্থপর বানাতে। আজ শৈত্যপ্রবাহ চলছে, সূর্য ওঠেনি। শীতের হিম হাওয়ার দাপটে প্রেরণা আঁচল টেনে গা ঢেকে নিয়ে বিব্রত ও আতঙ্কিত মুখ করে উঠে দাঁড়ালো। তাকালো আশেপাশে, সবাই আছে এখানে। এই লোক কি করবে এখন? প্রেরণা নেগেটিভ কিছু ভাবতে চাইছে না। দেখলো যখন সফেদ পাঞ্জাবির লোকটা তার সম্মুখে এসে নির্মল হাসিতে প্রেরণাকে আটকাতে চাইল, ইতস্তত করে প্রেরণা বলে উঠল, আপনার এই মাসের ভাড়া আমি আজ বিকেলেই দিতাম। আপনার এভাবে কষ্ট করে। গোটা একটা রাত ইহানও ঘুমায়নি। ক্লান্ত তবে স্বপ্নালো দৃষ্টিতে প্রেরণাকে দেখে বলল, কি বলেছিলেন কাল বিকেলে আমার ভাই বোনকে? যাতে আমাকে না উস্কায়। কিন্তু প্রেরণা শেষটায় তো আমি আবার উস্কে গেলাম। উস্কানিটা শুদ্ধ দিয়ে দিল আমার চ্যাম্প। পরিস্থিতি কি হতে চলেছে ভেবেই প্রেরণা শাড়ির আঁচলে ঘাম মোছে এই শীতেও। কিছু বলতে যাবে তার আগে ইহান অমায়িক একটা হাসি দেয়, যা দেখে গোটা সত্তা নড়ে যায় প্রেরণার। থেমে থেমে বলল, কেন এসেছেন? ইহান জবাব দিতে এক মুহূর্তও দেরি করল না, ধিমি আওয়াজে বলল, কি বলেছিলেন আপনি কাল বিকেলে? বলেছিলেন আপনাকে বিয়ে করতে হলে আপনাকে তুলে নিয়ে যেতে হবে। আমি আপনাকে তুলে নিতে এসেছি প্রেরণা। আপনি যদি বাঁচতে চান তবে প্লিজ চেঁচান। চমকে উঠল প্রেরণা, কথা হারালো।
প্রেরণা হুঁশও খোয়ালো যখন মানুষটা তার হাতটা ধরলো আলতো হাতে। চারদিকে স্টাফরা যেন দেখেও দেখছে না। ইহান আলতো হাতে টানতে টানতে প্রেরণাকে বের করে নিয়ে যাচ্ছে। ভীষণ আকুল হয়ে বলছে। প্রেরণা চেঁচাই না, ফ্যালফ্যাল করে লোকটাকে দেখে। এই লোকটা, এই আলাদা লোকটা যার সব কিছু আলাদা। লোকটার কথাবার্তা, চলন বলন, লোকটার পাগলামিও আলাদা। এই পাগলামিকে অপমান করার সাধ্য কোথায় পায় প্রেরণা? ও যেন হাওয়ায় উড়ে যাচ্ছিল লোকটার সাথে সাথে। চোখের কোণে জল জমছে। ভেতর থেকে কেউ বলছে, প্রেরণা সব বাদ, তুই একটু এই লোকটার নির্মল পাগলামিতে মাত। আর একবার একটু কষ্ট করে রেস্তোরাঁর বাইরে ইহানের গাড়ি। ওকে গাড়ির কাছে এনে সুন্দর করে দাঁড় করিয়ে ইহান আবারও ভীষণ আকুলতা নিয়ে সতর্ক করছে। আমি কিন্তু তুলে নিয়ে যেতেই এসেছি প্রেরণা, সময় আছে, আপনি চেঁচান। প্রেরণা চেঁচাই না, শুধু চোখ বেয়ে ওর উষ্ণ জল গড়িয়ে পড়ে। গাড়িতে বসেছিল মঈন। দরজা খুলে দিতেই ইহান প্রেরণাকে আলতো হাতে বসিয়ে দিয়ে এবার আরো জোরে বলে, শেষ সুযোগ, প্লিজ চেঁচান, আমি আপনাকে তুলে নিয়ে যাচ্ছি। মঈন হাসছে মিটিমিটি। প্রেরণা সিটে চুপচাপ ওর পরিশ্রান্ত শরীর এলিয়ে দেয়। ইহান উঠে ওর পাশে বসে কিছুটা দূরত্ব রেখেছে মাঝে। ঝাপসা চোখে মঈনের হাসি দেখে প্রেরণা। মঈন আন্তরিক হাসি হেসে বলে, বাবুজি। প্রেরণা বড় বড় শ্বাস ফেলে। এতক্ষণে নিজেকে সামলে নিয়ে ইহানকে কাতর স্বরে বলে, ভুল হচ্ছে। মঈন গাড়ি স্টার্ট করে। ইহান জবাব দেয় দৃঢ় স্বরে বলে, জি, চলুন একসাথে মাসুল গুনবো তবে। প্রেরণা ভেঙে চুরে যাচ্ছে। সে চাই সে ভুলটা করতে। দু চোখের পানি ছেড়ে দিয়ে মেয়েটা মঈনের দিকে তাকায়। ও চাইলেও পারে না শক্ত হতে। কাতর স্বরে বলে ওঠে, আমাকে সাহায্য করুন একটু। মঈন হাসলো। ড্রাইভ করতে করতে বলল, এতক্ষণে লাইনে এলেন। প্রেরণা তাকায় ইহানের দিকে, চাপা আওয়াজে বলে, আমি বলেছিলাম শুদ্ধর কথা, আপনারা বোঝেননি। বুঝছে, সেখানে তো যাচ্ছে। প্রেরণা কিছু বুঝে ওঠার আগেই গাড়ি এক টানে শুদ্ধের স্কুলের সামনে গিয়ে থামলো। শুদ্ধকে তুলে এনে মঈন সোজা গাড়ি নিয়ে একটা নিরিবিলি পার্কে গেল। ততক্ষণ প্রেরণা নিশ্চুপ হয়ে কেঁদেই চলল। ইহানকে এতক্ষণ ধরে রেখেছিল শুদ্ধ। দুটো মুখোমুখি বেঞ্চিতে বসেছে ওরা। একটাতে ইহান প্রেরণা, একটাতে মঈন আর শুদ্ধ। ওর হাতে চিপসের প্যাকেট তুলে দিয়ে মঈন এবার খুব আদুরে স্বরে বলে, তোমায় কিছু জিজ্ঞেস করি বাবা? প্রেরণা হাঁসফাঁস করে উঠল। মঈন ভাই, ও ছোট। মঈন শুনল না প্রেরণার কথা। শুদ্ধকে বলল, করি। শুদ্ধ ভদ্র ছেলেটির মতন মাথা দোলায়। মঈন হেসে বাচ্চাটাকে কাছে টেনে বলে, ইহান আঙ্কেলকে তুমি পছন্দ করো তাই না বাবা? তোমার তাকে খুব ভালো লাগে? খুব। সাথে সাথে আনন্দের সহিত জবাব দেয় শুদ্ধ, বাবা, তোমার স্কুলের পেরেন্টস টিচার মিটিংয়ে যদি তোমার বন্ধুদের বাবার মতো তোমার সাথে তোমার ইহান আঙ্কেল যায়, তখন তোমার কেমন লাগবে, কেমন হবে? শুদ্ধ হঠাৎ ভাবতে লাগলো এবং খানিক বাদে উত্তেজিত হয়ে জবাব দিল, ভীষণ ভালো লাগবে। প্রেরণা চোখ বন্ধ করে দুপাশে মাথা নেড়ে ফুপিয়ে বলল, ও ছোট মঈন ভাইয়া, বড় হলে এই ছেলে আমার কাছে কৈফিয়ত চেয়ে বসলে আমি মুখ দেখাতে পারবো না। ইহান একেবারে চুপ করে দৃষ্টি নত করে রাখে। মঈন জবাবটা দেয় প্রেরণাকে, ও ছোট বলেই তো ভোচং ভোচং দিয়ে ওর কাছ থেকে অনুমতিটা আপনাকে পাইয়ে দিচ্ছে প্রেরণা। বড় হলে এই বেটা কখনোই ওর মাকে এভাবে কষ্ট পেতে দেখতে পারতো না, কখনোই না। প্রেরণা ভেজা চোখে ইহানের দিকে তাকায়। ইহানের ঠোঁট জুড়ে মলিন হাসি। মঈন আবারও শুদ্ধকে বলতে লাগলো, বড় হয়ে তুমি কি হতে চাও শুদ্ধ? জাহাজের ক্যাপ্টেন। বেশ বেশ, তো বড় হবার পরে তুমি যখন জাহাজের ক্যাপ্টেন হবে, তখন তোমার আম্মা আর ইহান আঙ্কেল যদি একসাথে তোমাকে ক্যাপ পরিয়ে দেয়, তখন কেমন লাগবে? শুদ্ধ তাৎক্ষণিকভাবে কল্পনা করলো এই দৃশ্যটি একেবারে তার পছন্দের কার্টুন ডোডো অ্যান্ড হিজ ফ্যামিলির সাথে মিলে যায়। মঈনের কথায় ভাবুক তবে উচ্ছ্বসিত হয়ে শুদ্ধ জবাব দেয়, খুব ভালো হবে। মঈন এবার চোখ তুলে দেখলো প্রেরণাকে। সামান্য হেসে বলতে লাগলো, শুদ্ধ তার ইহান আঙ্কেলের হাতেই বড় হতে যাচ্ছে। দেখলেন সে কি করে বড় হয়ে তার মায়ের কাছে কৈফিয়ত চাইবে।
একটু থেমে মঈন বলে, আজ ছোটদের আনেনের সাথে ওদের ধৈর্য কম, তাই। কিন্তু দেখলাম আপনি আমাদের ধৈর্যকেও হার মানাবেন। প্রেরণা, কিছু দ্বিধার কোনো ফয়সলা হয় না। আপনার মনের দ্বিধাটাও সেই রকম। শুধু নিজেকে একটু এগিয়ে আনুন। আপনার পাশের মানুষটা ভীষণ শক্তিশালী, সে টেনে নিয়ে যেতে পারবে আপনাকে। প্রেরণা ভেজা চোখে ঘাড় ঘুরিয়ে আবার দেখে মানুষটাকে। শুদ্ধ ততক্ষণে ইহানের কোলে গিয়ে উঠে বসেছে। বুকটা হু হু করে কাঁপছে প্রেরণার। দু চোখ বন্ধ করে এবার দম ফেলল। পরপর চোখ খুলে লোকটাকে আবার দেখে বলল, ঋতু আন্টি। ইহানের বিষণ্ণ আকাশে ঘন কালো মেঘ সরে যেন মিঠা ঝলমলে রোদ খেলে উঠল। লোকটা তেমন করেই ইহান তাজওয়ার মির্জা হাসল। তার শখের নারীটির সরলতায় ভরা দ্বিধা দেখে হাসল। যে হাত সে আরো বহু আগে বাড়িয়েছিল, এবারও আরো একবার শুদ্ধকে মিশিয়ে রেখে বুকে ডান হাতটা বাড়িয়ে দিল প্রেরণার দিকে। আজন্ম স্বস্তির শ্বাস ফেলে বলল, সম্ভবত সে দোয়া দেবে বলেই বসে আছে। চলুন দুজনে গিয়ে জিজ্ঞেস করি তো। সদর দরজা ঋতুই খুলেছে। হয়তো সে সদর দরজার কাছেই দাঁড়িয়ে থেকেছে। হতাশা, উৎকণ্ঠা, আবার একটু ভরসা, একটু আশা, সবকিছুর সমন্বয়ে মাতৃমুখটা শুকিয়ে ফ্যাকাশে হয়েই ছিল। দরজা খুলেই ঋতু দেখল দরজার বাইরে দাঁড়িয়ে আছে ওরা। শুদ্ধটাকে কোলে তুলে ইহান এক হাতে ওই মেয়েটির হাত ধরে রেখেছিল আলতো করে। ওদের পিছনে মঈন সানগ্লাস খুলে চাচি শাশুড়ির দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। দোতলা থেকে ধীর কদমে নেমে এলো সবাই, তবে কেউ কিছুই বলে না। এমনকি ইহানের বাবা চাচারাও চুপচাপ তাকিয়ে রয়, যেন তারা সবাই দর্শক সেজেছে আজ। সংলাপ আদান প্রদান হবে ঋতু আর তার ছেলে এবং ছেলের নির্বাচিত পাত্রীর মাঝে। হয়ও তাই। মায়ের শুকনো মুখটার দিকে ইহানের আকুল দৃষ্টি। প্রেরণার হাতটা ধরে রেখেই বলে, মাম্মা, আমি চাই না ওনাকে তুমি সহানুভূতি দেখিয়ে মেনে নাও, কিংবা মায়া দেখিয়ে। শুধু তুমি একটু জবাব দেবে আমায়। আমার পাশে ওনাকে খুব বেশি বেমানান লাগছে? একটুও কি লাগছে? কয়েকটা অযোগ্যতা বলো তো ওনার। ঋতু নিস্পন্দ চোখে একবার ইহান, একবার প্রেরণাকে, একবার শুদ্ধকে দেখছে। শেষটাই এসে তার দৃষ্টিজোড়া স্থির হলো প্রেরণার নিচু করে রাখা মুখটাতে। ঋতু ওদের ধরে রাখা হাতটাও দেখে, দেখে ওই মেয়ের নমনীয়তাও। ঋতু স্পষ্ট দেখে তার চোখের সামনে আর সেই নাকুচু মেয়েটা নেই, দাঁড়িয়ে আছে নমনীয় কেউ। হঠাৎ ঋতু টের পায় ছেলের পাশে প্রেরণা কতটা মানিয়ে যায়। ঋতু সেটা দেখলই না। সে তো দেখেছে প্রেরণা আর শুদ্ধের পাশে তার ছেলে কি সুন্দর মানিয়ে গিয়েছে। একটা পরিপূর্ণ দৃশ্য দেখল ঋতুর অবচেতন মন। খানিক বাদে প্রেরণা চোখ তোলে, দৃষ্টি রাখে ঋতুর চোখে, থেমে থেমে বলে, যদি আমার কোনো আচরণ আপনার খুব বেশি অপছন্দের হয়ে থাকে তবে বলুন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব আন্টি। আমার তরফ থেকে এইটুকুন বলারই আছে। ঋতু মেয়েটাকে ফ্যাল করে দেখে, আবার দেখে ছেলেটাকে, আর ওখানের প্রত্যেকে উদ্বিগ্ন হয়ে দেখে ঋতুকে। মুহূর্ত চাই, দম ফেলল ঋতু, তাকালো ছেলের দিকে, নিস্তেজ গলায় বলল, তোমার পছন্দ করা পাত্রীর অযোগ্যতা আমি এখনই কি করে বলবো? বিয়ে করে নিয়ে আসো, একসাথে সংসার করি, তাকে দেখি, জানি, তারপর না হয় নালিশ দেব তোমাকে। একটা টকটকে লাল বেনারসি শাড়ি, যার ভাঁজে ভাঁজে লেগে থাকে প্রত্যেকটি নারীর একটি রঙিন স্বপ্নময় নতুন সূচনার ভরসাটুকু। প্রেরণার চোখের সামনে ঠিক অমন একটি শাড়ি। সংকোচ, জড়তা, লাজ, ভয়ের ঘোরে থাকা প্রেরণাও ওই শাড়ির ভাঁজে ভাঁজে হাত ছুঁয়ে ভরসা খুঁজে পায়। বুকের মধ্যকার উচ্চাটন কমে আসে, থিতু হয় বক্ষপটের ডান পিঠে অস্থির আতঙ্কিত পায়রাটা। প্রেরণা একটি স্বপ্নময় সূচনার গন্ধ শোকে ওই লাল শাড়ি দুহাতে আগলে নিয়ে একটি তুলতুলে নরম বেনারসি শাড়ি, সোনালি রঙের ডালায় অন্যান্য উপহার সামগ্রীর সাথে যেটি পাঠিয়েছেন ইহান তাজওয়ার মির্জা, এটা বিয়ের ডালা। খুব বেশি বড় নয়, সামান্য কিছু সামগ্রী, তবে প্রত্যেকটি যে একজন ধৈর্যশীল লোক তার সবটুকু ধৈর্য নিয়ে বেছে বেছে কিনেছে তা প্রেরণা ওই জিনিসগুলো ছুঁয়ে ছুঁয়ে বুঝে নেয় অবলীলায়। একটা সামান্য ডালা, লাল শাড়ি,
তার সাথে টকটকে লাল ট্রান্সপারেন্ট দোপাট্টা, এক সেট সোনার গহনা, গয়নাগুলো পুরনো দিনের বোঝা যায়। চিকন চিকন সোনার চুড়ি 1 ডজন, একজোড়া স্লিপার, খোপার কাঠি যেটা সোনার, খোপায় লাগাতে গোলাপের গাজরা, প্রসাধনীর মাঝে আছে একটা কাজল শুধু। ব্যাস এইটুকুই। প্রেরণা ওসব রেখে আবার শাড়িটা হাতে নেয়। বাইরে থেকে ভেসে আসছে প্রণমীর গানের স্বর, নজরুল গীতি ওটা, যেটা রেকর্ড করা। গান থামাই হঠাৎ প্রীতম উঁচু স্বরে ডেকে ওঠে, আপু দরজাটা খুলবে একটু? প্রেরণা দরজা খুলতেই দেখলো ভাইয়ের ঘরবাক্ত মুখটা। বোনের বিয়ের পরিশ্রম করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে বোধহয়। কপালের ঘাম মুছে বলল, শুদ্ধ আসতে চাইছে না আপু, সেহা আর প্রণমী আছে, চিন্তার কিছু নেই, বরযাত্রীর সাথে আসবে। প্রেরণা মলিন হাসলো। বাচ্চাটা আদতেও জানে না কি ঘটছে, শুধু লাফিয়ে বেড়াচ্ছে। সকালে ইরফান বিয়ের ডালা দিতে এসে ধরে নিয়ে গিয়েছে ছেলেটাকে, আর আসলোই না। খালুর সাথে ড্যাং ড্যাং করে চলে গেল শান্তি নীরে। শুনল না প্রেরণার একটা কথাও। আচ্ছা ঠিক আছে, তুই এত ছোটাছুটি করছিস কেন? খাবার আসবে ক্যাটারিং থেকে। ইনু কোথায়? চুপটি করে বস, অতিরিক্ত কিছুই করবি না। ইনু শাড়ি চুজ করছে, মিস জেনি আর ফুপি মেহমানের জন্য শরবত তৈরি করছে। প্রেরণা স্মিত হেসে বলল, জামিদের খবর দিয়েছিস তো? সাদামাটা বলেছি বলে ওদের নাখোশ করিস না, আমার অসুবিধা নেই। সবাইকে বলেছি তুমি দরজা লাগিয়ে রেস্ট নাও, শুধু 1:30টার আগে গোসল করে রেডি থেকো। বিশ্রাম, হ্যাঁ বিশ্রাম প্রেরণা নেবে বইকি। দোচোখ ভীষণ ক্লান্ত প্রেরণার, সারা রাত ঘুম হয়নি। তাই একটু বিছানায় গা এলিয়ে দেওয়ার আগে বেনারসিটা আবারও 2 হাতে তুলল। হঠাৎ শাড়িটার ভাঁজ থেকে নিচে পড়ল একটা চিরকুট। অবাক হয়ে প্রেরণা চিরকুটটা তুলে দেখে গোটা গোটা অক্ষরে লেখা, আপনাকে শুধু লালে দেখতে চেয়েছি, তাই জমিনে সোনালি সুতোর সিকোয়েন্সওয়ালা শাড়িটা নিইনি। দোপাট্টাও লাল, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। গয়নাগুলো আমার দাদির, এগুলো না আপনার পছন্দের না আমার, তবে মাম্মা পরতে বলেছে। চুড়িগুলো আর স্লিপার আমি আন্দাজ নিয়ে কিনেছি, আপনার ফিট হবে। আবার এমনিতে আপনার বেনি পছন্দ, তবে আজ খোঁপা করবেন। কাঠিটাও মাম্মার, গাজরাটা আমার পছন্দের। গাজরার ফুল হিসেবে লাল গোলাপ নিয়েছি, কারণ আপনাকে লালে দেখতে চেয়েছি। আজ আপনার পছন্দের কিছু জানতে বা নিতে পারলাম না বলে দুঃখিত। আপনি আমাদের পছন্দের জিনিসগুলো দিয়ে নিজের মন মতো সাজুন, তবে আমার জন্য সাজুন। ইহান তাজওয়ার মির্জা। আজ 1:30টার আগে আপনাকে রিচ করতে পারবো না প্রেরণা, ভীষণ ব্যস্ত থাকবো। কি আশ্চর্য এক বয়স আর পরিস্থিতি পার করছি আমরা। না আপনি অভিমানী বধূদের মতো এসবে অভিমান করবেন, না আমার আপনার রাগ ভাগানোর জন্য টিপিক্যাল কিছু পাগলামি করার টানা থাকবে। এসব কিছুই হবে না, তবুও বলছি। চিরকুটটার দিকে নির্নিমেষ তাকিয়ে থাকে প্রেরণা। হঠাৎ আবার বাইরে থেকে প্রীতম ডেকে ওঠে, কফি বানিয়ে দেবো আপু? অসহ্য আবেগ গলার কাছে এসে হুটোপুটি খায় প্রেরণার। কাপা স্বরে বলল, না ভাই, ঘুমাবো, তুই যা। প্রেরণা আর ঘুমায় না। হাতে চিঠিখানা রেখে শাড়ির আঁচল কোমরে গুছিয়ে নেয়। তাকে সবকিছু গুছিয়ে নিতে হবে নিজের, যা কিছু ও বাড়িতে নেবে। আলমারি খুলে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে প্রেরণা হঠাৎ এসে দাঁড়ায় বড় আলমারিটার সামনে। সেখান থেকে বের করে আনে ওয়াশিতের জিনিসপত্র ভর্তি একটা স্টিলের বাক্স। বাক্স খুলে প্রেরণা সেই বড় মাপের ইউনিফর্মটা দেখে ছুঁয়ে ছুঁয়ে দেখে, নির্বিকার ভঙ্গিতে। দেখে একটা নষ্ট রিস্টওয়াচ, যেটার সময় থেমে গিয়েছে আজ থেকে 6 বছর আগের জুনের কোনো রাতে। আচমকা প্রেরণা না চাইতেও 1 ফোঁটা 2 ফোঁটা উষ্ণ জল গড়িয়ে পড়ে ওর দুচোখ থেকে। ঠোঁট কাঁপে, বলে ওঠে, আমার সময়টা আমি চলতে দিলাম। আপনি এখানেই যত্নে থাকুন, ভীষণ যত্নে। আপনার কিশোরী সেই বধূর সবটুকু আবেগ নিয়ে যেখানে থেমে গিয়েছেন সেখানেই থাকুন, যত্নে, ভালোবাসায়, শ্রদ্ধায় ও স্মৃতিতে। মেজর ওয়াশিদ শরীফ। দ্রুত চোখ মুছে প্রেরণা স্টিলের বক্সটাকেও গুছিয়ে নেয়। সাথে নেবে বলে একে একে গুছিয়ে নেয় প্রেরণার কাগজপত্র, পছন্দের কিছু পোশাক, শুদ্ধের সবকিছু, আর প্রেরণার একটা স্টিলের বাক্স ভর্তি নিখাত স্বচ্ছ মায়াময় অতীত। বাইরের ঘরে প্রীতম আর ইনু আবারও গানটা বাজিয়ে দেয়। সব কথা মেনেছি বলেই আমাকে পেয়ে বসেছে আর কি।
তাই কোনো দাম নেই। বড় ছেলের বিয়ে অনুষ্ঠান নিয়েও আমার কোনো স্বাদ আহ্লাদ থাকতে পারে না, এভাবে সাদামাটা। ঋতু আঁচল চেপে সকাল থেকে স্বামী, ভাসুর আর যাদের পেছনে পেছনে ঘুরে ঘুরে গজগজ করছে, যদিও কেউ তাকে পাত্তা দিচ্ছে না। স্বামীন আর ইলহাম ফোনে ব্যস্ত। শহরে গ্রামে সব স্বজনদের ফোনে আকদের ঘোষণা দিয়ে দোয়া চাইছেন তাদের বড় ছেলে আর তার হবু জীবন সঙ্গীর জন্যে। ইসমাম মির্জা ব্যস্ত বাজার সদাইয়ে। আলোরা ঘর গোছগাছ করতে বিয়েটা সাদামাটা হলেও বউ দেখতে তো কারি কারি মহিলা আসবেন। ইহান বলেছে ঘরের সব সাজসজ্জায় যেন ঘরের মানুষের হাতের ছোঁয়া থাকে। দেয়ালে অর্কিড সেটে দিতে দিতে আলো ঋতুকে বলে, সাদামাটা কোথায়? যে টাকা দিয়ে অনুষ্ঠান হতো সে টাকা দিয়ে 1000 এটিম খাওয়াবে ওরা। যাদের দাওয়াত না দিয়ে ফোন করে দোয়া চাওয়া হচ্ছে তাদের বাড়িতে মুসলিম পাড়ার মিষ্টি যাচ্ছে। যে টাকা দিয়ে বিয়ের এক্সক্লুসিভ শপিং হতো সে টাকা দিয়ে থানা পাড়া এটিমখানার প্রকল্পের ব্যয় হবে। ঋতু, শহরের মানুষ ডেকে খাইয়ে অপচয় হতো। অপচয়ের বিয়েতে রহমত থাকে না, আর রহমতই একমাত্র জিনিস যেটা ওদের সম্পর্ক আর বিয়েতে প্রয়োজন, বুঝেছিস? চায়ের কথার বিপরীতে ঋতু আর কোনো কথা খুঁজে পায় না। চুপচাপ দোতলায় ওঠে। বাড়ির বাচ্চাগুলো নিজেরা আনন্দ করছে। গত রাতটা ছিল জমজমাট। সবাই মিলে খুনসুটি করেছে কে কোন পক্ষে থাকবে এটা নিয়ে। অবশেষে ঠিক হয়েছে যে যে বাড়িতে আছে সে সেই বাড়িতেই থাকবে। ইসির মন খুব খারাপ। মঈন ছুটি পায়নি। যদিও লাঞ্চ টাইমে ফট করে গিয়ে বিয়েতে সাক্ষী থাকবে, তবুও বধূবরণের গোটা বিকালটা ইসি একা কাটাবে ভেবেই ওর মন খারাপ। সে মলিন মুখেই কল করে মঈনকে। মঈন কলটা রিসিভ করতেই ইসি বলে, বাড়ির গাড়ি যাবে কিন্তু আবার ইউনিফর্ম পরেই কোনে বাড়িতে রওনা দিও না। পাঞ্জাবি পাঠিয়েছি গাড়িতে, একটু কষ্ট করে চেঞ্জ করে নিও। শুদ্ধ শেহার সাথে খেলছিল দোতলার লিভিং রুমে। প্রণমী ওখান থেকে উঠে ইসির কাছে যায়। দরজায় দাঁড়িয়ে বলে, ওনাকে দেখেছো আপু? ইসি মজা করে বলে, কে না কে? আরে আমার ওনাকে। তোমার ওনাকে দেখিনি, তবে আমার একটা ভাই আছে ইরফান বিনটার নাম, তাকেও দেখিনি। প্রণমী মুচকি হেসে বলল, সকালে শুদ্ধকে এ বাড়িতে দিয়েছে, কোথায় গিয়েছে কোনো পাত্তাই নেই সকাল থেকে। বলেই ঘর থেকে বেরোলো প্রণমী। হঠাৎ ধাক্কা লাগলো ঋতুর সাথে। বৌমাকে আগলে নিয়ে ঋতু দেখলো ওকে কিছু পলক, বলল, সাজিয়ে কে দিয়েছে? শেহাবু সাজিয়ে দিয়েছে মা। খুব খারাপ লাগছে? বেশি বেশি লাগছে? ঋতু নির্বিকার ভঙ্গিতে বলল, সাজ বেশি বেশি লাগছে না? কি ব্যাপার? আসলে দুই বোন মিলে শাশুড়ির বিরুদ্ধে একজোট হয়ে অভিযোগ করতে পারবে, সেটা ভেবে খুশি হচ্ছ? হাসলো প্রণমী, বলল, অভিযোগ? মা, আপুর তার শাশুড়ির ওপর অভিযোগ থাকবে কিনা জানি না, তবে আমার তো আমার শাশুড়ির ওপর অভিযোগ নেই। করবোটা কি? ঋতু গাল টানলো তৎক্ষণাৎ। মেয়েটিকে বলল, ইরফানের সাথে থাকতে থাকতে বেশ কথা শিখেছ আমাকে মাত দেওয়ার। প্রণমী হাসে খিলখিল করে। ঋতু বলে, তা তোমার বর কই? জানি না মা, খুঁজছি সকাল থেকে। ঋতু কল করলো ইরফানকে তখন। কই তুই? লাপাত্তা হয়ে গেলি? ওপাশ থেকে জবাব এলো, আমি ব্যস্ত, ঠিক সময় বিয়েতে চলে যাব, দাদানকে বলা আছে। এত কল করে না কেউ। কল কাটতেই প্রণমী চলে যায় আবার ইসির ঘরে। যেখানে খুশি সেখানে যাক লোকটা। বাড়িতে থাকলে হাড় জ্বালিয়ে খেত, তার চেয়ে এই ভালো হয়েছে। ঋতু ঘুরে তাকায় শেহা আর শুদ্ধের দিকে। শেহা দোতলায় ফুল দিয়ে সাজাচ্ছে আর শুদ্ধ আন্টিকে সাহায্য করছে। ঋতু শেহাকে বলল, নিজাম চাচা যাবে না কাবিনে? যাবে তো, মিস্টার মাহমুদ নিয়ে যাবে। আর তোর বাবা কত দূর? আসছে, আধ ঘন্টা লাগবে। ঋতু শুদ্ধকে দেখে, পরপর মিষ্টি একটা হাসি দিয়ে হাত নেড়ে বলে, এদিকে এসো। শুদ্ধ ফুল হাতে এগিয়ে যায়। ওকে কোলে তুলে নেয় ঋতু। বলে, কি করছো? তোমাদের বাড়ি সাজাচ্ছি। কেন সাজাচ্ছ? মাম্মা আসবে তাই। ঋতু হাসে। ওকে কোলে নিয়েই ওর হাত থেকে ফুল নিয়ে ফুলদানিতে রাখতে রাখতে বলে, দাও আমিও একটু সাজাই। তুমি কেন সাজাবে? মাম্মা আসবে বলে। না,
সেই জন্য কত লোক আছে বাড়িতে। আমি সাজাচ্ছি, তুমি আসবে বলে তাই। শুদ্ধ খুব সুন্দর করে হাসলো। ঋতু বাচ্চাটাকে দেখতে লাগলো মুগ্ধতা ভরা দৃষ্টিতে। বলল, আর একটু হাসো তো। কেন? তোমার ফোকলা দাঁত দেখবো। শুদ্ধ দুহাতে ঢেকে নিল মুখ তৎক্ষণাৎ। সে দেখাবে না তার দাঁত। ঋতু ওকে হাসানোর জন্যে কাতুকুতু দিতে থাকলো। ঠিক তখনই বাইরে থেকে ফিরল ইহান। দোতলায় উঠেই তার চোখে এই চমৎকার দৃশ্যটি পড়ে যায়। থামে তার পা। ঘামে ভেজা সুদর্শন ক্লান্ত মুখটা হঠাৎ উজ্জ্বল হয় শুদ্ধকে ওভাবে ঋতুর সাথে খেলতে দেখে। ইহান দেখতেই থাকে অপলক। হঠাৎ সে টের পায় তার বুকের ভারী যে একটা পাথর, সেটা কিছুটা সরে গিয়ে তাকে স্বস্তি দিয়েছে। ঋতুর চোখে পড়ে যায় ছেলেকে। বলে ওঠে, কতদূর কি করলি? কেটারিং সার্ভিসের অফিসে কথা বলে পেমেন্ট করে এসেছি। এতিমখানাগুলোর নাম ও নাম্বার দিয়ে এসেছি। বাকিটা ওনাদের দায়িত্ব। অসুবিধা হলে কল করবে আমাকে। ঋতু ছেলেকে খুশি মনে কিছু পলক দেখে বলে, আজ ক্লিন শেভ করিস। তোকে সাদা পাঞ্জাবি আর ক্লিন শেভেই মানাই। মাকে একটা নির্মল হাসি উপহার দিয়ে ইহান ঘরে ঢুকলো। বিছানার উপরে ধবধবে সাদা পাঞ্জাবিটা রাখা। এই রংটা তার ভাই বোনের নির্বাচন করা। আজ বলা আছে, ইহান তাজওয়ার মির্জা ব্যতীত বিয়েতে কেউ সাদা আর প্রেরণা আহসান ব্যতীত অন্য কেউ লাল পরতেই পারবে না। লম্বা সময় নিয়ে শাওয়ার শেষ করে ইহান পাঞ্জাবিটা গায়ে পরে আয়নার সামনে দাঁড়ায়। তার আচরণে কিছুটা তাড়াহুড়ো ভাব। আজ জুম্মাবার। বাড়ির পুরুষেরা সবাই জুম্মার নামাজ আদায় করেই যাবে বিয়েতে। বাড়ির মেয়েদের পাঠিয়ে দেওয়া হবে আলাদা গাড়িতে। বাইরের কোনো লোক থাকবে না, কেউ থাকবে না। মাগরিবের ঠিক আগে আগে বউ উঠিয়ে আনবে। চওড়া শরীরে শুভ্র পাঞ্জাবিটা দারুণ মানিয়েছে, বরাবরের মতন। সামান্য আতর ডান হাতের কবজিতে মাখিয়ে ঘ্রাণ নিতে নিতে ইহান স্মিত হেসে ফেলে নিজেকে দেখে ওই আয়নায়। মায়ের কথা মতো ক্লিন শেভ করতে গিয়ে বয়সটাকে 2-3 বছর কমিয়ে ফেলেছে। কে জানে প্রেরণা আহসান এই ইহানের মধ্যে সেই ইহানকে খুঁজে পাবে কিনা। কিছুক্ষণ দেখে নিয়ে আয়নার মধ্যে দাঁড়িয়ে থাকা শক্তপোক্ত চওড়া শরীরের ইহানকে সে বলে উঠল, অল দ্য বেস্ট। বরপক্ষ গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আজ আকদে স্বামীনেরা 3 ভাই, এবাড়ির ছেলে জামাইরা শান্ত, নিজাম, মাহমুদ, ইহানের দলের 4 জন ছেলে এবং ইরফানের 2 জন বন্ধু যাবে। সবাই গিয়েছে জুম্মার নামাজে। তাদের সাথে শুদ্ধও গিয়েছে। এদিকে বাড়ির মেয়ে বউরা বেরিয়ে পড়েছে। ইনশিরাহ, প্রণমী আর সেহা সবাই পরেছে এক রঙের শাড়ি, গোলাপি রং। প্রেরণাদের অ্যাপার্টমেন্টে বাড়তি কেউ নিমন্ত্রিত নেই। জামি, শুভ, সাফওয়ান, প্রেরণার রেস্তোরাঁর মেয়েগুলো আর ম্যানেজার সাব্বির, ওরা এসে ঘর সাজিয়েছে। বসার ঘরের সোফা সরিয়ে মেঝেতে কার্পেটে কুশন বিছিয়েছে। মাঝখানে একটা বিশাল পাতলা সাদা পর্দা। বর বউ যেখানে বসবে। ইনশিরাহ, প্রণমীরা এসে আরো 1 দফা গোছগাছ করলো সব। কে কোথায় বসবে সেই অনুযায়ী কুশন বিছালো, ফুল সাজালো। বাইরে যখন ওদের সবার হাসি আনন্দের গুঞ্জন, প্রেরণা তখন সদ্য গোসল সেরে গায়ে জড়িয়ে নিচ্ছে লাল বেনারসিটা। চুল শুকিয়ে একটা খোপা করে খোপাটা আটকে দেয় স্বর্ণের কাঠিতে। পেঁচিয়ে দেয় গোলাপের গাছরা। 2 হাতে সোনার 6 গাছা করে চুড়ি পরে গলায় পরে নেয় ঋতুর পাঠানো চিকন গলার হার আর ঝুমকা। সবশেষে উঠিয়ে নেয় দোপাট্টা মাথাতে। দোপাট্টা আটকে দেয় ক্লিপে। অতঃপর প্রেরণা থেমে চেয়ে রইল নিজের মুখটাতে, নিজের ভুবন মোহিনী রূপটাতে। নিস্পন্দ চোখে প্রেরণা দেখে আর একবার নিজেকে বধূ বেশে। তবে এবার লালে সম্পূর্ণ নতুন রূপে। ওদিকে হঠাৎ হৈ হৈ রব শোনা যায়। বর এসেছে। কলিং বেল বেজেছে। ও বাড়ির মেয়েগুলো এ বাড়িতে এসে কোণে পক্ষ সেজেছে। গেট ধরার টাকা হাতছাড়া করবে না, তাই মেইন দরজার ফিতে বেঁধে রেখেছে। মুরব্বীদের ভিতরে ঢুকিয়ে ইহান, তাজওয়ার মির্জা, মঈন, উজ্জ্বল এবং বাকি ছেলেদের আটকে দিয়েছে। শুদ্ধকে টেনে এনেছে নিজেদের দলে লাল ফিতার নিচ থেকে। কাজী আফতাবউদ্দিন থমথমে মুখে হাজির হলেন। যদিও গত রাতে ইয়াসার মির্জা তার সাথে কল করে কথা বলেছে, তবুও সে উৎকণ্ঠিত। এবারের স্বাভাবিক বিয়ে হজম হচ্ছে না তার। গেস্ট রুমের সোফাতে রেজিস্ট্রি খাতা হাতেও শঙ্কিত সে। মনে মনে ভাবছে হয়তো শেষ সময়ে এই বিয়েটাও অস্বাভাবিক
আঞ্চলিক হবে। বরপক্ষের মুরব্বীদের গেস্ট রুমে বসিয়ে শরবত দিয়ে আপ্যায়ন করছেন মিস জেনি আর প্রেরণার ফুপি। ওদিকে ইহানকে সবাই ধরলো একসাথে। দাবি তাদের একটাই, লাখখানেক টাকা চাই। ইহানের তরফ থেকে মঈন আর উজ্জ্বল তর্ক চালাচ্ছে। হঠাৎ ইনু বলে উঠল, আরে মেজো দাদান কোথায়? ওর একটা বিশেষ কাজে গিয়েছে, খানিক বাদে আসবে। কি কাজ? বরপক্ষের কেউই বলছে না, শুধু মিটিমিটি হাসছে। এবার ইনু বলল, আচ্ছা ঠিক আছে, আগে পয়সা ঢালো, ভেতরে ঢুকবে না। শুদ্ধকে ওরা নিজেদের দলে করে নিয়েছে। প্রণবী বলছে, শুদ্ধ তুমি চুপ কেন? টাকা চাও? শুদ্ধ টাকা চাই না। ইহান চলচলে দৃষ্টিতে ওকে দেখে দৃষ্টি দেয় ঘরের ভেতরটায়। লিভিং রুমে একটা পাতলা পর্দা ব্যতীত আর কিছুই দেখা যাচ্ছে না। তবে ইহান, তাজু আর মির্জা না দেখতে পেলেও কেউ তাকে দেখছিল। মেহেদি রাঙা হাতে নিচের ঘরের পর্দা সরিয়ে প্রেরণা তাকিয়ে তাকিয়ে দেখছিল মানুষটাকে। ওপাশটায় পর্যাপ্ত আলো থাকায় সাদা পর্দা গলিয়ে স্পষ্ট দেখছিল প্রেরণা নিস্পন্দ চোখে। ওরা সবাই চেঁচামেচি করছে, ঝগড়া করছে টাকা নিয়ে, আর মানুষটা শুদ্ধের দিকে মিটিমিটি তাকিয়ে হাসছে। হঠাৎ মানুষটা শুদ্ধকে কাছে ডাকলো। শুদ্ধও এগিয়ে গেল। লাল ফিতার ওপাশেই ইহান ঝুঁকে শুদ্ধের দুই গালে দুটো হাত রেখে বলল, টাকা চাই। শুদ্ধ মাথা দোলালো। স্মিত হাসলো ইহান, বলল, কত টাকা চাই? শুদ্ধ বুঝতে পারছে না কিছু। তাকে মামি বনি শিখিয়ে দিয়েছে যা, সেসব মনে এই বাচ্চাটা আলগোছে জবাব দিল, 1 কোটি টাকা। সবাই হেসে ফেলল। প্রেরণা অনিমেষে তাকিয়ে আছে। ইহান মুচকে হেসে শুদ্ধকে লাল ফিতার নিচ থেকে টেনে এনে কোলে নিল। বলল, মাত্র 1 কোটি টাকা? 1 কোটি টাকা দিয়ে দিলে আমাকে তোমার মাম্মার ভাগ দেবে?